আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। ভিডিওর শুরুতেই দেখতে পারছেন এখানে অনেক ফাইল কাগজপত্র নিয়ে আমি বসেছি। তো এই কাগজপত্র ফাইলগুলো নিয়ে কেন বসলাম এবং একদম নিরিবিলি। আনাস এখন ঘুমাচ্ছে আর রাফি গেছে ওর আব্বুর সাথে মাদ্রাসায়। তো এই সুযোগে আমি ফাইল কাগজপত্র নিয়ে বসেছি। তো এত দিনগুলো খারাপ যাচ্ছে, বিশেষ করে বেশ কিছুদিন ধরে দিনগুলো খুবই খারাপ যাচ্ছে। তারপরে আলহামদুলিল্লাহ এত বড় একটা খুশির খবর, সেটা আপনাদের সাথে না শেয়ার করে আর কিভাবে পারবো বলেন। তো আমার বয়স কিন্তু 25-এর উপরে চলে গেছে আর কি। তো 25-এর উপরে বয়স চলে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি ভোটার হতে পারিনি, মানে এনআইডি কার্ড নাই আমার, বা ভোটার হয়নি এ পর্যন্ত। এখনও পর্যন্ত 2 ছেলে হয়ে গেছে, 2 ছেলে 2 দিন পর বিয়ে দিতে হবে, বয়স 25-এর উপরে চলে গেছে, কিন্তু ভোটার হতে পারিনি। তো যার কারণে আমার তো খুবই দরকার ভোটার হওয়া, কারণ ভোটার হয়নি বলে কত সমস্যায় যে পড়েছি সেটা একমাত্র আমি জানি আর উপরওয়ালা জানে। পদে পদে সমস্যায় পড়েছি। চ্যানেলটা, এই যে চ্যানেলটা এত কষ্ট করে চালাই, চ্যানেলের সব কিছু রাফির আব্বুর নামে, ওর এনআইডি কার্ড আছে ওর নামে। তারপরে যাই হোক আর কিছু বলছি না, আসলে সব কিছু এরকম মনে করেন যে ভোটার আইডি কার্ড নাই, এনআইডি কার্ড নাই, যার কারণে কোনো কিছুই আসলে আমার নামে কিছুই নাই একদম। তো এখানে দেখেন দেনমোহরের পরিমাণ, আর এটা হচ্ছে আমার কাবিননামা। তো কাবিননামার কাগজটাও আবার লাগে, ফটোকপি লাগে ভোটার হওয়ার সময়। তো এখানে দেখেন 60,000 টাকা মাত্র আমার দেনমোহর ছিল, মানে 60,000 টাকায় আমার বিক্রি করে দিলে এই বাড়িতে। তো যাই হোক, দেনমোহর আসলে কম করাই ভালো, যদিও বা গ্রাম অঞ্চলের মানুষ কেউই দেনমোহর পরিশোধ করে না। কিন্তু আগে যদি এই জিনিসটা বুঝতাম তাহলে আমার দেনমোহর আমি 1 টাকা করতাম মাত্র। তখন তো আসলে এগুলো আমি বুঝতাম না যে দেনমোহর কি জিনিস, বা দেনমোহর শোধ করতে হবে কি হবে না। এগুলা যদি আমি বুঝতাম তখন আমি 1 টাকা দেনমোহর করতাম, যাতে করে সেই 1 টাকা যে দেনমোহর করেছে সে যেন আমাকে পরিশোধ করে দিতে পারে। তা নাহলে এটা তো আমরা সবাই জানি কত বড় পাপ। তো দেনমোহর আসলে পরিশোধ করে না গ্রামের মানুষ কেউ এই জিনিসটা, কারণ কারোর সামর্থ্যও নেই পরিশোধ করা, কেউ করেও না। তো যাই হোক, অনেক দিন পর এই কাগজটা দেখলাম। তো এটা ফটোকপি করতে হবে, এটা হচ্ছে অরিজিনাল কপি। তো ফটোকপি করে আমাদের এখানে এই যে খুশির খবর বললাম না, যে সেটাই বলা হয়নি বক বক করতে করতে। আমাদের কিন্তু এখানে মানে বাংলাদেশে মনে হয় 5 বছর পর পর ভোটার হয়। তো গত 20 সালে আর কি ভোটার শুরু হইল করা, মানে আমাদের এখানে বাড়ি বাড়ি হালনাগাদ ভোটার কার্যক্রম শুরু করিল। তা আমি ওই সময় আমার হাতে টাকা ছিল না, যেখানে যে ভোটার হতে হয় এবং কিছু কাগজপত্র লাগে, সেগুলা কাগজপত্রগুলোও ছিল না। আর ওই কাগজপত্রগুলো করতে গেলে আমার কিছু টাকা দরকার হচ্ছিল। তো আমি তো সবাই জানেন যে 2020 সালে আমার কাছে মনে হয় 5টা টাকাও কোনো সময় থাকিনি যে আমি ভোটার হব বা ভোটারের ওই কাগজপত্রগুলো রেডি করব। তো যার কারণে অভাবের কারণে, টাকার অভাবে ওই সময় ভোটার হতে পারিনি। তারপরেও 2-1বার করেছে ভোটার, পারিনি। তারপরে নির্বাচন অফিসে ভোটার হতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়, ওখানে সহজে ভোটার হওয়া যায় না। কিন্তু এই যে যখন সরকারি সার্কুলার আসে যে ভোটার কার্যক্রম শুরু হয়েছে, তখন কিন্তু বেশি কাগজপত্র লাগে না, তখন শুধু ওই 2-1টা কাগজপত্র হলেই কিন্তু ভোটার হওয়া যায় খুব সহজে। আর নির্বাচন অফিসে যেয়ে যদি ভোটার হতে হয় তাহলে অনেক কাগজপত্র লাগে আর অনেক ঝামেলা পোহাতে হয়, এটা সেটা মানে। তো যাই হোক, ওখানে গত বছর বেশ দৌড়াদৌড়ি করলাম, কিছুদিন করে করে ওখানে ভোটার হতে পারিনি। তো যাই হোক, এই যে 2025 সালের 20শে জানুয়ারি থেকে কিন্তু ভোটার কার্যক্রম শুরু হয়ে গেছে। এটা আমি খবরে কিছুদিন আগে সার্চ দিয়ে দেখলাম যে 2025 সালে কবে থেকে ভোটার হালনাগাদ শুরু হবে। তো যখন দেখলাম 20 সালের 20শে জানুয়ারি থেকে শুরু হবে, ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত কার্যক্রম মানে চালু থাকবে, তখন তো আমি মানে একদম খুশিতে আত্মহারা যে আমি যে ভোটার হয়নি বলে আমি পদে পদে যে কত দুর্ভোগ পোহাচ্ছি সেটা একমাত্র আমি জানি। আমার ভোটার হওয়াটা খুবই দরকার। তো যাই হোক, এই খুশিতে আসলে কি বলবো, আমার মানে এত আনন্দ লাগছে, এত
কষ্ট অশান্তি এত খারাপ দিনের পরে যে আমার এই যে ভোটার হালনাগাদ শুরু হয়েছে, সেই ভোটার হতে পারবো আমি ইনশাল্লাহ এবার। খুব খুশি লাগছে। তো তাই কাগজপত্রগুলো আমি সব গুছিয়ে রেডি করে রেখে দিলাম। বাড়িতে বাড়িতে এসে আর কি ভোটার হালনাগাদ শুরু হবে আমাদের এখানে না, পুরো সারা বাংলাদেশেই সবার বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা করা শুরু করেছে। তো আমাদের এখানেও হয়তো বা 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ আসবে। তো সেই অপেক্ষায় আছি, তাই কাগজপত্রগুলো সব রেডি করে রাখলাম। তো কাগজপত্রগুলো রেডি করে রেখে তারপরে ঘর গুছালাম। ঘরের বিছনা কাতা ঝেড়ে টেড়ে ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে মুছি নিয়ে আজকে মুছবো না। তো যাই হোক, ঝাড়টার দিয়ে তরকারি বের করে নিয়ে আসলাম। সকালবেলা পেঁয়াজকলি ভাজিলাম আর ভাত রান্না করিলাম। পেঁয়াজকলি ভাজা সকালেই শেষ হয়ে গেছে, এখানে ভাত আছে শুধু। তো ঘরের থেকে আমি তেলাপিয়া মাছ বের করে নিয়ে আসলাম আর শিম বের করে আনলাম। তো শিম দিয়ে আলু বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করব একটা ঝোল তরকারি। আর পালং শাক বের করে নিয়ে আসলাম, ওইটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, ছাগলের কেটে দেব। তো যাই হোক, রাফিরা এখনও মাদ্রাসা থেকে আসেনি, হয়তো বা এখনও প্রায় 1 ঘন্টা পরে আসবে। তো ততক্ষণে আমার কিছু কাজ আছে, সেইগুলা করব। তো এখানে দেখেন ছাগলটা বের করিনি, খুব শীত পড়ছে। এই যে মানে মাঘ মাস, বাংলা মাঘ মাস পড়ার পর থেকে অনেক শীত পড়ছে। তো যার কারণে ছাগল আর ছাগলের বাচ্চার একটু দেরি করেই বের করি, প্রায় 10টা-11টার সময়। তো এখন নিজে ওদেরকে বের করে দিচ্ছি ঘর থেকে। তো দেখেন ছাগলের এই ঘরের ভিতরে অনেক ময়লা হয়েছে 4 সাইডে, ওইটা পরিষ্কার করতে পারছি না। পরিষ্কার করতে গেলে পুরো ওই যে চারদিকে যে কাগজ দিয়ে ঢেকে রেখে দিয়েছি শীতের জন্য, সব খুলতে হবে। তো ভাবছি যে শীত তো আর বেশি হলেও মনে হয় 15-20 দিন পড়বে, তারপরে গরমের টান চলে আসবে। তখন আর কি ওই কাগজপত্র খুলে সিমেন্টের বস্তা দিয়ে যে ঘিরা, ওইটা খুলে তারপরে ঝাড় দেবো ভালোভাবে। তো এখানে যে দেখেন আনাস গাড়ি ঘোড়া সব এনে ওখানে বসে বসে খেলা করছে আর বলছে ভাইয়া আসবে না, ভাইয়া আমার জন্য জুস আনবে না। মানে রাফি যাওয়ার মানে আনাস আবার মাদ্রাসায় যাওয়ার জন্য কান্না করে। ওই যে 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 ওখানে দোকান থেকে খেয়ে খেয়ে অভ্যাস, মাদ্রাসায় গেলেই তো সে খেতে পারবে না, আর বাড়ি থাকলে তো আর খেতে পারে না দোকানের খাবার, এই জন্য যাওয়ার জন্য কান্দে। তো রাফি আবার বলছে তোমার জন্য জুস নিয়ে আসবানে। তাই ওখানে গাড়ি ঘোড়া সব নিয়ে পথে বসে অপেক্ষা করছে যে ভাইয়া আসবে আমার জন্য জুস আনবে। তো দেখেন ছাগলের বাচ্চাটা কোলে নিয়ে চলে যাচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমার শিং দিয়ে গুঁতো মেরে দেবে না। এ যা হুম। ডুস মেরে দেবে না, ডুস। তো যাই হোক, দেখলেন ছাগলটা বের করে ওখানে রোদে বেঁধে রাখলাম। তারপরে এই যে দেখেন এখানে হচ্ছে কিছু কাঠ, কিছু বাঁশ মোটা মোটা, যেগুলো চুলার ভিতরে যায় না। আর আমার চুলাটা যেহেতু অনেক ছোট, চিকন চিকন লাকড়ি দরকার। তো সেই কাঠ আর সেই বাঁশগুলো সব বাড়ির ভিতর থেকে আমি এই যে এখানে নিয়ে আইছি, এনে কুড়াল দিয়ে চিকন চিকন করে চলা করছি। এই যে কাজটা করছি না, এখন কিন্তু কিছুই মনে হচ্ছে না। কাজটা করছি খুব ভালো লাগছে। যে কোনো কাজ চোখের সামনে থাকলে আমার খুব অশান্তি লাগে, মনে হয় কখন কাজটা করব, কখন কাজটা করব। কাজ করে বসে থাকলে শান্তি লাগে, আর কাজ সামনে থাকলে মানে জানে একটা শান্তি পাই না। তো এই যে কাজটা করছি না, এখন কিছু মনে হচ্ছে না, কিন্তু এই কাজের প্রেশারটা পড়বে আমার সন্ধ্যার পরে। কোমরে জ্বালা যন্ত্রণা করে এই যে হামা দিয়ে এই যে কুড়াল কোপাচ্ছি, কুড়াল কোপাইয়ে কাঠ চলা করছি, এইটার মানে হবে সন্ধ্যার সময়। ব্যথায় পুরো শরীরে আমার একদম জ্বর এসে যায়, আর মনে করেন তখন তো কাতরাই। তো কাতরালে আসলে মানে কাতরানো আসলে যায় না। তো যাই হোক, নিজের শরীর অসুস্থ নিয়ে নিজেই লুকিয়ে লুকিয়ে কান্না করি, কি করব।
তো ব্যথা বিষে বাঁচতে পারি না সন্ধ্যার সময়, কিন্তু যখন কাজটা করি না তখন মনে হয় যে কিছুই হয় না, আমার খুব ভালো লাগে আরও। তো এই কাজগুলো আসলে করারও দরকার, আর আমি ছাড়া তো আর এই কাজগুলো করার কেউ নেই যে কেউ করে দেবে। তো বাধ্য হয়ে চোখের সামনে থাকে, যত কষ্টই হোক সন্ধ্যার সময় হোক, কিন্তু দিনের বেলায় তো আর আমার কষ্ট হচ্ছে না, তো কাজগুলো করি। আর এখানে দেখেন আনাস বারবার এসে জ্বালাচ্ছে আর বলছে ভাইয়া কখন আসবে না, ভাইয়া কখন জুস নিয়ে আসবে না, এরকম বলছে আর অপেক্ষা করছে। তো এখনও মানে 12টা 15 রাফির মাদ্রাসা ছুটি হয়, আর বাড়ি আসতে আসতে 12টা 40 45 50 এরকম বেজে যায়, এক একদিন এক এক রকম। মানে ওই তো এখনও মানে 12:30 মতো বাজে, আরও 10-15 মিনিট লাগবে আসটি। তো আনাসের তো আর তর সইছে না, জুসের জন্য পাগল হয়ে গেছে পুরো। তো দেখেন সব খড়িগুলো ফাড়া হয়ে গেছে, ভিডিওতে অল্প মনে হচ্ছে, কিন্তু আমার এই খড়িতে অনেক দিন রান্না করা হয়ে যাবে মাটির চুলায়। মাটির চুলায় তো আর সবসময় রান্না করি না, মাঝে মধ্যে আর কি, যেদিন একটু মানে ঝোলের তরকারি হয়, যে ঝোলের তরকারিটাই বেশি জাল লাগে, সেই ঝোলের তরকারিটা মাটির চুলায় রান্না করি। তো যার কারণে এই যে দেখেন বাঁশগুলো সব ফাড়িছি, আর এই যে লাকড়িগুলো ফেড়ে কিন্তু অনেক সময় লেগেছে, যদিও বা মনে হচ্ছে অনেক কম সময়। তো যাই হোক, ছোট ছোট চিকন চিকন করে লাকড়ি করেছি, আর এই লাকড়িগুলো এত ভালো লাগছে মনে হচ্ছে উঠিয়েই রেখে দিই, রান্না করব না। ভালো একটা কাপড় হলে যেরকম পরতে মন চায় না আমার, শুধু মনে হয় উঠিয়ে রেখে দিই, আর মাঝে মাঝে খালি দেখি আর কি বের করে করে। তেমন এই লাকড়িগুলো এত সুন্দর হয়েছে, চিকন চিকন, মনে হচ্ছে সব উঠিয়ে রেখে দিই, লাকড়ি দিয়ে রান্নার করব না। তো যাই হোক, বস্তার ভিতরে ভরে রেখে দিচ্ছি, বস্তার ভিতর থেকে নিয়ে নিয়ে রান্না করব। বাইরে রাখলে আনাসার রাফি একটা একটা করে নেয়, আর বাইরে খালি চেলে চেলে ফেলিয়ে দেয়। তো যার কারণে ভাবছি যে বস্তার ভিতর রেখে মুখ বেঁধে রেখে দেব, যখন লাগবে তখন বের করে নেব, যখন লাগবে না তখন আবার যেখানে রেখে দেব সেখানেই থাকবে। তো যাই হোক, এই যে এক এক করে বস্তার ভিতরে সব চেপে চেপে রেখে দিচ্ছি। তো দেখেন আমার লাকড়িগুলো গুছিয়ে বাড়ি গেছি, আর তখনই রাফি চলে গেছে মাদ্রাসা থেকে। তো যাই হোক, এই তো আমার ছেলেটা একা একাই মাদ্রাসায় মাশাল্লাহ যাওয়া আসা শিখে গেছে। যদিও বা আমাদের পাশের গ্রামের থেকে আরও 5 জন আমাদের গাড়িতে যাই, সমস্যা হয় না। মানে একটা বছর ওদের সাথে যাওয়া আসা করতে করতে ওরা যতই আমাদের পাশের গ্রামের হোক পরিচিত হয়ে গেছে। তো ওই ভাবিদের সাথে আর কি রাফি যায়, আর ওই ভাবি আবার খুব ভালো, সে দেখাশোনা করে রাফির। আর আমি তো ফোন দিয়ে দিয়ে বলি যে ভাবি একটু মানে রাফির একটু দেখে রাখবেন। তো যাই হোক, আজ যেহেতু আমাদের এই গাড়িতেই আসে তারা, মানে ওরা সবাই আমাদের এই গাড়িতে যায় এবং আমাদের গাড়িতেই আসে, যার কারণে আমি যাওয়া বন্ধ করে দিয়েছি। আর আনাস তো খুব জ্বালাতন করে, গেলে শুধু খাই খাই করে, যার কারণে সব কিছু মিলিয়ে দেখলাম যে ওরা যেহেতু যায়, আমাদের পরিচিত হয়ে গেছে একদম, আর আমাদের গাড়িতেই যাই, তার জন্য আর কি আমি যাওয়া বন্ধ করে দিলাম। তো এখানে যে দেখেন শিমগুলো কেটে নিয়েছি, মাছ লবণ হলুদ মাখায় নিয়েছি, মশলা বেটে নিয়েছি, বড়িগুলো ভাজলাম, ভেজে সুন্দর করে একটা ঝোলের তরকারি রান্না করলাম। তো রান্নাটা হয়ে গেছে, এখন ঘরে নিয়ে যাব, নিয়ে সবাই মিলে খাবো আর কি। তো দেখেন তরকারি কিছুটা বেড়ে রেখে দিলাম রাতের জন্য, আর কিছুটা এখন দুপুরবেলা খাবো, তো তার জন্য আলাদা করে ভাগ করে রাখলাম।
তো দেখেন এখন হচ্ছে প্রায় দুপুর 2টা বাজে। তো আমাদের গোসল টোসল সবার করা শেষ। তো এই যে আনাস আর রাফির আগে খাইয়ে নেব। তো দেখেন ওদের বলছি যে একটু পিছিয়ে বসো পিছিয়ে বসো। আনাস কেমন ব্যাঙের মতন পিছাচ্ছে, আবার সামনে আসছে, বলছে আম্মু আমি ব্যাঙ আমি ব্যাঙ, এরকম বলছে আর কি। আমার বিড়ালু তোমার বিড়ালু, ওতে আমার ওতে আমার আমার তোমারও আমারও। দেখি তার দাঁত নিয়েছি, হ্যাঁ এটা নয় নিয়েছে আমার বিড়াল, আমারও আমারও। হ্যাঁ দেবো, এই না এই যে দিচ্ছি। তো তারপরে যে দেখেন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকালবেলা আর কি। তো বিকালবেলা দেখেন বিকালও না মানে 3টে আর কি, বেশি বাজে না। তো খাওয়া দাওয়া সবাই শেষ, সবাই ওরা ঘরে বসে বসে ফোন দেখছে। তো এই সুযোগে আসলাম আমি এই যে চুলার কাছে। 3-4 দিন আগে সেই রাতের বেলা চুলাটা বানাইলাম, ভিতরে কিন্তু ইট দেওয়া, ইট দিয়ে তারপর ইটের গায়ে কাদা দিয়েছি। আর এবার কিন্তু আমি 2টা চুলা বানাইছি, কারণ একটা চুলায় ভাত রান্না করব, একটা চুলায় তরকারি রান্না করব। অল্প লাকড়িতে কিন্তু 2 রকমের মানে ভাত তরকারি হয়ে যায়। তো এখানে যে দেখেন চুলাটায় কাদা শক্ত হয়ে গেছে। তো আমি চুলাটা কাটলাম, কেটে সুন্দর করে কাদা লাগালাম, কাদা টাদা লাগিয়ে তারপরে একটু হালকা করে লেপে দিয়েছি। যে দেখেন খুবই সুন্দর লাগছে এখন কিন্তু। তো চুলাটাই যে কবে রান্না করবো এখনও জানি না, তবে চুলাটা সুন্দর করে রেখে দিলাম, আস্তে আস্তে শুকাতে থাকুক, তারপরে ইনশাল্লাহ রান্না করলে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন এই যে দেখেন উঠানটা আমি আজকে সকালবেলা ঝাড় দিলাম না। তো চুলা টুলা বানিয়ে দেখলাম উঠানটা নোংরা লাগছে, তো এখন ঝাড় দিয়ে নিচ্ছি মানে একবারে। তো দেখেন এখন হচ্ছে রাতের বেলা। তো আনাস এখানে বসে বসে দুধ পুলি পিঠা খাচ্ছে, মানে দুধ চিতই পিঠা খাচ্ছে। তো দুধ চিতই পিঠা খাচ্ছে, সেটা হচ্ছে যে রাফির বন্ধুর মা আর কি, ওই ভাবি হচ্ছে আমাদের গাড়িতে যারা যাওয়া আসা করে যে পাশের গ্রামের, তো ওরা হচ্ছে দুধ চিতই পিঠা বানিয়েছে, তাই রাফির জন্য আর আমাদের জন্য আর কি পাঠিয়েছে। ওদের বাড়িতে গরু আছে আর কি, গরুর খাঁটি দুধ দিয়ে দুধ চিতই পিঠা বানিয়েছে।
তো তাই আনাজ বসে বসে খাচ্ছে ওখানে কম্বলের ভিতরে। আর এই যে দেখেন, এই যে এই পাতিল, বেশি বড় পাতিল না, ছোট একটা পাতিলে বানিয়ে পাঠিয়েছে। তো যাই হোক, এটাই অনেক, কারণ আমাদের ওই দেশ যে দেখেন মানুষের শীতকাল এলে কত আত্মীয় স্বজনে পিঠা পাঠায়, এটা পাঠায় সেটা পাঠায়, আমাদের ওরকম পাঠানো কোনো লোক নেই। যে কোনো মানে জিনিস ছোট হোক বড় হোক, কম হোক বা বেশি হোক, কেউ যদি কারোর জন্য কিছু পাঠায়, এটা কিন্তু অনেক ভালো লাগে আসলে। নিজেরও পাঠাতে ভালো লাগে, আবার কেউ যদি পাঠায় তার মানে সেটা দেখলেও ভালো লাগে যে না, আমার জন্য কেউ কিছু পাঠিয়েছে। তো এই যে ভাবি দেখেন, খুবই সামান্য পিঠা পাঠিয়েছে, তারপরেও কিন্তু আমার কাছে অনেক, আর অনেক খুশিও হয়েছি আমি পিঠাগুলো দেখে। তো যাই হোক, রাফির যদিও বা একটু জ্বর ছিল শরীরে, যার কারণে ও বেশি খায়নি। এমনিতেই ও বেশি খাওয়া পছন্দ করে না, তারপরে তো জ্বর হয়েছে, এখন তো কিছু মুখেই নিচ্ছে না। তবে আনাস মাশাল্লাহ অনেক খেয়েছে। তো যাই হোক, ভিডিও বেশি আর লম্বা করছি না, আজকের ভিডিওটা এমনিতে অনেক বেশি লম্বা হয়ে গেছে যদিও বা। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা এতক্ষণ ধরে আমার ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আর আমাদের জন্যও সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার সহিহ সালামতে দিনগুলো খুব ভালোভাবে কাটে, সুস্থ সবলভাবে। আর এই তো আর কি, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, আমার পরিবারের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবার যেন নেক হেদায়েত দান করেন। তো যাই হোক, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।